চোখ বন্ধ করুন। এবার বলুন তো, আপনার নিজের বাড়ির সিঁড়িতে ঠিক কয়টা ধাপ আছে? আপনি হাজারবার ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন, অথচ সংখ্যাটা জানেন না। শার্লক হোমস হলে ঠিকই জানতেন। কেন জানেন? কারণ শার্লক হোমসের ভাষায় ইউ সি বাট ইউ ডু নট অবজার্ভ। আমরা সবাই দেখি, কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে পর্যবেক্ষণ করি। গবেষণায় দেখা গেছে, আমাদের দিনের প্রায় ৪৭% সময় আমরা অন্যমনস্ক থাকি, একেবারে অটোপাইলট মোডে। আমরা কাজ করি, কিন্তু আমাদের মন থাকে অন্য কোথাও। শার্লক হোমসের সাফল্যের রহস্য কোনো জাদু নয়। রহস্য হল এই অটোপাইলট মোড বন্ধ করার ক্ষমতা। মারিয়া কনিকোভার বই মাস্টার মাইন্ড থেকে আজ আমরা জানব কিভাবে আমাদের মস্তিষ্ককে ওয়াটসনের মতো অলস না রেখে শার্লকের মতো সজাগ রাখা যায়। স্বাগত জানাচ্ছি বুক এক্সপ্লোরারের নতুন এপিসোডে। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আসলে কোনো সাধারণ বই নয়। এটি একটি ম্যানুয়াল, কিভাবে নিজের মস্তিষ্ককে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করা যায় তার একটি নির্দেশিকা। মারিয়া কনিকোভার লেখা মাস্টার মাইন্ড। আমরা সবাই শার্লক হোমসকে চিনি। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট এই কাল্পনিক চরিত্রটি তার হ্যাট, পাইপ বা ভায়োলিনের জন্য যতটা না বিখ্যাত, তার চেয়েও বেশি বিখ্যাত তার মাইন্ড বা মনের জন্য। কিন্তু আমরা অনেকেই জানি না যে শার্লক হোমসের এই চরিত্রটি আসলে মানুষের চিন্তাশক্তির চূড়ান্ত সম্ভাবনার প্রতীক। অন্যদিকে তার বন্ধু ডক্টর ওয়াটসন হলেন আমাদের মতো সাধারণ মানুষের প্রতিচ্ছবি। মারিয়া কনিকোভা তার বইতে বলছেন, শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন এই দুটি চরিত্র আসলে আমাদের মস্তিষ্কের দুটি ভিন্ন মোড বা সিস্টেমকে প্রতিনিধিত্ব করে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিস্টেম 1 এবং সিস্টেম 2। এই বিষয়টি বুঝতে পারলেই আপনি বুঝবেন কেন আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিই এবং কেন শার্লক হোমস সবসময় সঠিক থাকেন। চলুন একটু গভীরে যাওয়া যাক। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেম্যানের মতে আমাদের মস্তিষ্ক দুটি সিস্টেমে কাজ করে। প্রথমটি হল ওয়াটসন সিস্টেম বা সিস্টেম 1। এটি আমাদের ডিফল্ট মোড। এটি দ্রুত কাজ করে, স্বয়ংক্রিয়ভাবে চলে এবং কোনো পরিশ্রম ছাড়াই সিদ্ধান্ত নেয়। যেমন হুট করে কোনো শব্দ শুনে সেদিকে তাকানো, পরিচিত কারো চেহারা দেখে চিনতে পারা, কিংবা 2+2 কত হয় তা বলা। এসবের জন্য আমাদের ভাবতে হয় না। এটি ওয়াটসনের মতো। ওয়াটসন যা দেখেন তাই বিশ্বাস করেন। তিনি দ্রুত উপসংহারে পৌঁছন, আবেগ দ্বারা প্রভাবিত হন এবং তার আশপাশের পরিবেশ দ্বারা সহজেই বিভ্রান্ত হন। আমাদের জীবনের প্রায় 95% সময় আমরা এই ওয়াটসন মুডেই কাটাই। কেন? কারণ এটিতে শক্তি কম খরচ হয়। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই অলস, সে চায় কম শক্তি খরচ করে বেঁচে থাকতে। দ্বিতীয়টি হল শার্লক সিস্টেম বা সিস্টেম 2। এটি ধীর গতির, অনেক বেশি লজিক্যাল এবং এটি ব্যবহার করতে প্রচুর মানসিক শক্তির প্রয়োজন। যখন আপনি কোনো জটিল গণিত সমাধান করেন কিংবা ভিড়ের মধ্যে অপরিচিত কাউকে খোঁজার চেষ্টা করেন, তখন আপনার এই সিস্টেম চালু হয়। শার্লক হোমস সবসময় এই মোডে থাকার চেষ্টা করেন। তিনি হুট করে কোনো কিছু বিশ্বাস করেন না, আবেগকে একপাশে সরিয়ে রাখেন এবং লজিক ব্যবহার করেন। সমস্যাটা হলো, আমাদের আধুনিক জীবন ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যা আমাদের সবসময় ওয়াটসন হয়ে থাকতে বাধ্য করে। আমাদের হাতে থাকা স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, মাল্টিটাস্কিংয়ের চাপ, এসব কিছু আমাদের মনোযোগকে টুকরো টুকরো করে ফেলছে। আমরা শার্লকের মতো অবজার্ভিং বা পর্যবেক্ষণ না করে ওয়াটসনের মতো শুধু দেখছি। আমরা তথ্যের সাগরে ভাসছি ঠিকই, কিন্তু জ্ঞান অর্জন করছি না। শার্লক হোমস একবার ওয়াটসনকে বলেছিলেন, তোমার সমস্যা হলো তুমি দেখার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলো। একে বলা হয় প্রিকনসেপশন বা পূর্বধারণা। যখন আমরা কোনো নতুন পরিস্থিতি বা মানুষের মুখোমুখি হই, আমাদের ওয়াটসন ব্রেইন অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে খুব দ্রুত একটি গল্প তৈরি করে ফেলে। আর একবার সেই গল্প বা ধারণা মাথায় গেঁথে গেলে আমরা সত্যটা দেখতে পাই না। কিন্তু শার্লক হোমস তার মনকে এমনভাবে ট্রেন করেছেন যাতে তিনি এই ফাঁদে পা না দেন। তাহলে উপায় কি? আমরা কি সবসময় শার্লক হয়ে থাকতে পারব? উত্তর হল না। সবসময় সিস্টেম 2 বা শার্লক মোডে থাকা অসম্ভব এবং ক্লান্তিকর। কিন্তু মারিয়া কনিকোভা বলছেন, আসল দক্ষতা হলো এটা জানা কখন ওয়াটসনকে থামিয়ে শার্লক মোড অন করতে হবে। একেই বলা হয় মাইন্ডফুলনেস বা সজাগ থাকা। শার্লক হোমসের প্রথম ধাপ হল নিজের মস্তিষ্ককে চেনা এবং এর সীমাবদ্ধতাগুলো বোঝা। কিন্তু মস্তিষ্ককে ঠিকঠাক ব্যবহার করার আগে আমাদের বুঝতে হবে আমরা আসলে আমাদের মাথায় কি জমা রাখছি। আমাদের মেমোরি বা স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা কি অসীম? শার্লক হোমস মনে করেন না। তিনি মানুষের মস্তিষ্ককে একটি বিশেষ জিনিসের সাথে তুলনা করেছেন, আর সেই বিশেষ জিনিসটিই হবে আমাদের মাস্টার মাইন্ড হওয়ার যাত্রার মূল ভিত্তি। সেই বিশেষ জিনিসটি হল একটি খালি চিলেকোঠা বা ব্রেইন অ্যাটেক।
শার্লক হোমস কিভাবে তার মস্তিষ্কের চিলেকোঠা সাজান এবং আমরা কোথায় ভুল করি সেটি জানব আমাদের আলোচনার পরবর্তী অংশে। শার্লক হোমসের সাথে ডক্টর ওয়াটসনের প্রথম পরিচয়ের কিছুদিনের মধ্যেই একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন কথায় কথায় ডক্টর ওয়াটসন অবাক হয়ে আবিষ্কার করলেন যে শার্লক হোমস জানেন না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। ওয়াটসন বিশ্বাসই করতে পারছিলেন না। ১৯ শতকে একজন শিক্ষিত মানুষ কোপার্নিকাসের থিওরি বা সৌরজগৎ সম্পর্কে জানেন না, এটা কিভাবে সম্ভব? ওয়াটসনের এই বিস্ময়ের জবাবে শার্লক হোমস যা বলেছিলেন তা এই বইয়ের মূল ভিত্তি। হোমস বলেছিলেন, এখন যেহেতু আমি জেনেই গেছি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব তথ্যটা ভুলে যেতে। কেন? একজন জিনিয়াস কেন সাধারণ জ্ঞান মনে রাখতে চাইবেন না? শার্লক হোমস এর ব্যাখ্যা দেন এভাবে, আমি মনে করি একজন মানুষের মস্তিষ্ক শুরুতে একটা ছোট্ট খালি চিলেকোঠার মতো থাকে, আর তোমাকে ঠিক করতে হবে তুমি সেখানে কোন আসবাবপত্র বা ফার্নিচার রাখবে। তিনি আরও বলেন, একজন বোকা মানুষ হাতের কাছে যা পায় সব জঞ্জাল সেই ঘরে জড়ো করতে থাকে। ফলে দরকারি জিনিসগুলো হয় সেই জঞ্জালের ভিড়ে হারিয়ে যায় অথবা অন্য জিনিসের সাথে মিশে জগা খিচুড়ি পাকিয়ে যায়। কিন্তু একজন দক্ষ কারিগর খুব সতর্কতার সাথে তার মস্তিষ্কের চিলেকোঠার জিনিসপত্র ঢোকান। তিনি সেখানে কেবল সেই টুলস বা যন্ত্রপাতিই রাখেন যা তার কাজের জন্য দরকার, আর সেগুলো তিনি খুব গুছিয়ে রাখেন যাতে অন্ধকারে হাত বাড়ালেই খুঁজে পাওয়া যায়। মারিয়া কোনিকোভা তার বইতে এই ব্রেইন অ্যাটেক বা মস্তিষ্কের চিলেকোঠার ধারণাটিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের মস্তিষ্কের মেমোরি বা স্মৃতিশক্তি কাজ করে মূলত দুটি ধাপে, স্টোরেজ অর্থাৎ জমা রাখা এবং রিট্রিভাল অর্থাৎ খুঁজে বের করা। আমরা সাধারণ মানুষ ডক্টর ওয়াটসনের মতো চিন্তা করি। আমরা ভাবি আমাদের মস্তিষ্ক ইলাস্টিকের মতো, যত খুশি তথ্য সেখানে ঢোকানো যাবে। আধুনিক বিজ্ঞানের মতে এটা সত্য যে আমাদের লং টার্ম মেমোরি বা দীর্ঘমেয়াদী স্মৃতির ধারণ ক্ষমতা প্রায় অসীম। কিন্তু শার্লক হোমস যেখানে সঠিক ছিলেন তা হল অ্যাক্সেসিবিলিটি বা তথ্য খুঁজে পাওয়ার ক্ষমতা। চিলেকোঠার উদাহরণটা ভাবুন। ধরুন আপনার চিলেকোঠাটি বিশাল, সেখানে অসীম জায়গা আছে, কিন্তু আপনি যদি সেখানে সারা জীবন ধরে অপ্রয়োজনীয় খবরের কাগজের টুকরো, ভাঙা খেলনা আর সোশ্যাল মিডিয়ার ফালতু সব তথ্য এলোমেলোভাবে ফেলে রাখেন, তাহলে কি হবে? যেদিন আপনার খুব জরুরি কোনো ফাইল বা তথ্যের প্রয়োজন হবে, আপনি সেই আবর্জনার স্তূপের নিচে সেটা খুঁজে পাবেন না। শার্লক হোমস বিশ্বাস করেন প্রতিটি তথ্যের একটি অপরচুনিটি কস্ট আছে, অর্থাৎ আপনি যখন একটি অপ্রয়োজনীয় তথ্য মাথায় ঢোকান তখন আপনি আসলে একটি প্রয়োজনীয় তথ্যকে দুর্বল করে ফেলেন। একে বলা হয় মেমোরি ইন্টারফিয়ারেন্স। পুরনো তথ্যের সাথে নতুন তথ্য মিশে আমাদের স্মৃতিকে ধোঁয়াশাচ্ছন্ন করে দেয়। তাই মাস্টারমাইন্ড হয়ে ওঠার প্রথম শর্ত হল আপনার মস্তিষ্কের চিলেকোঠার দারোয়ান হওয়া। আমরা সারাদিন তথ্যের বন্যায় ভাসছি। ফেসবুকে স্ক্রোল করছি, একের পর এক রিলস দেখছি, নিউজ ফিডে অপ্রয়োজনীয় সব খবর পড়ছি। আমাদের মস্তিষ্ক প্যাসিভলি বা নিষ্ক্রিয়ভাবে এই সব তথ্য চিলেকোঠায় জমা করছে। আমরা ভাবছি এতে কি ক্ষতি, একটু জানলাম আর কি। কিন্তু ক্ষতিটা হচ্ছে ফোকাসে। আপনার অবচেতন মন এই আবর্জনাগুলো প্রসেস করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। শার্লক হোমস তার চিলেকোঠা সাজান ৩টি নির্দিষ্ট ধাপে। ১. তিনি খুব সতর্কভাবে বাছাই করেন কোন তথ্যটি ভেতরে ঢুকবে। ২. তিনি সেই তথ্যটি চিলেকোঠার ঠিক কোন তাকে রাখবেন তা নিশ্চিত করেন, যাতে অন্য তথ্যের সাথে মিশে না যায়। এবং ৩. তিনি নিশ্চিত করেন যে সেই তথ্যটি যেন যে কোনো সময় চোখের পলকে বের করে আনা যায়। তাহলে প্রশ্ন হল, আমরা কিভাবে বুঝব কোন তথ্যটি আমাদের চিলেকোঠায় রাখা উচিত আর কোনটি ডিলিট করে দেওয়া উচিত? শার্লক হোমস পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কিনা তা মনে রাখেননি, কারণ তার পেশা অর্থাৎ ডিটেকটিভ হিসেবে এই তথ্যের কোনো কাজ নেই। তার কাছে এটি আবর্জনা, কিন্তু মাটির ধুলো দেখে জুতো চেনার জ্ঞান তার জন্য ফার্নিচার। আমাদের সমস্যা হল আমরা তথ্যের ফিল্টার ব্যবহার করি না। আমরা যখন কিছু শিখি বা দেখি, আমরা নিজেকে প্রশ্ন করি না, এই তথ্যটি কি আমার চিলেকোঠার মূল্যবান জায়গা দখল করার যোগ্য? মারিয়া কোনিকোভা বলছেন, আমাদের এই ফিল্টারিং সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হল মোটিভেশন বা অনুপ্রেরণা।
আমরা যখন কিছু শিখি তখন যদি আমাদের প্রবল আগ্রহ বা মোটিভেশন না থাকে তাহলে সেই তথ্য মস্তিষ্কের চিলেকোঠায় এলোমেলোভাবে পড়ে থাকে। কিন্তু শার্লক যখন কোনো কেস হাতে নেন তখন তার মোটিভেশন থাকে আকাশচুম্বী। তাই তিনি যা দেখেন তাই তার মাথায় গেঁথে যায়। এই যে আমরা বলছি চিলেকোঠায় সঠিক তথ্য ঢোকাতে হবে, কিন্তু সেই তথ্য আসবে কোত্থেকে? তথ্য আসে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। আর এখানেই আসে শার্লক হোমসের সবচেয়ে বিখ্যাত উক্তি, যা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম, ইউ সি বাট ইউ ডু নট অবজার্ভ। সঠিক তথ্য দিয়ে চিলেকোঠা সাজাতে হলে আমাদের আগে শিখতে হবে কিভাবে দেখতে হয়। দেখা এবং পর্যবেক্ষণের মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে এবং কিভাবে আমরা আমাদের মনোযোগকে লেজার বিমের মতো তীক্ষ্ণ করতে পারি, সেটি আমরা জানব আমাদের ভিডিওর পরবর্তী অংশে। ভিডিওর শুরুতে আমি আপনাদের একটি প্রশ্ন করেছিলাম, আপনার বাড়ির সিঁড়িতে কয়টি ধাপ আছে? আপনারা অনেকেই হয়তো সঠিক উত্তর দিতে পারেননি, ঠিক যেমন ডক্টর ওয়াটসন পারেননি। তিনি বেকার স্ট্রিটের সিঁড়ি দিয়ে শত শতবার ওঠানামা করেছেন, কিন্তু ধাপের সংখ্যা বলতে পারেননি। অথচ শার্লক হোমস ঠিকই জানতেন সেখানে 17টি ধাপ আছে। এই ছোট ঘটনাটি আমাদের শেখায় যে আমাদের চোখ খোলা থাকলেই যে আমরা দেখি তা সত্য নয়। শার্লক হোমসের ভাষায়, ইউ সি বাট ইউ ডু নট অবজার্ভ। মারিয়া কনিকোভা তার বইতে বলছেন, এই পর্যবেক্ষণ করার ক্ষমতাটি আসলে এক ধরনের সুপার পাওয়ার, যা আমরা হারিয়ে ফেলেছি। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মননশীলতা বা মাইন্ডফুলনেস। শার্লক হোমস যখন কোনো ক্রাইম সিনে যান, তিনি কিন্তু শুরুতেই ম্যাগনিফাইং গ্লাস নিয়ে হামাগুড়ি দেন না। তিনি প্রথমে চুপচাপ দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখেন। তিনি নিজেকে বর্তমান মুহূর্তে পুরোপুরি নিয়ে আসেন। একে বলা হয় প্রেজেন্স বা উপস্থিতি। আমাদের সমস্যা হলো আমরা শারীরিকভাবে এক জায়গায় থাকি, কিন্তু মানসিকভাবে থাকি অন্য জায়গায়। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কিন্তু আপনার মন পড়ে আছে অফিসের মিটিংয়ে বা গতরাতে ঝগড়া হওয়া কোনো বিষয়। এর ফলে আপনার সামনে দিয়ে যদি একটা হাতিও হেঁটে যায়, আপনি হয়তো সেটা খেয়াল করবেন না। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনঅ্যাটেনশনাল ব্লাইন্ডনেস। তাহলে শার্লক হোমস কিভাবে এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন? এর উত্তর হল মনোযোগ বা অ্যাটেনশন। কিন্তু মনোযোগ নিয়ে আমাদের একটি ভুল ধারণা আছে। আমরা ভাবি মনোযোগ দেওয়া মানে হলো কোনো কিছুর উপর ফোকাস করা। কিন্তু শার্লক হোমস জানেন মনোযোগ দেওয়ার আসল মানে হলো বাকি সবকিছুকে ইগনোর করা বা বাদ দেওয়া। মানুষের মনোযোগ একটি সীমিত সম্পদ। এটি একটি টর্চ লাইটের ব্যাটারির মতো, যা ব্যবহার করলে ফুরিয়ে যায়। শার্লক হোমস তার এই সীমিত মনোযোগকে খুব কৃপণতার সাথে খরচ করেন। তিনি যখন কোনো কেস সমাধান করেন, তখন তিনি অন্য কোনো কিছুতে মনোযোগ দেন না। তিনি জানেন মাল্টিটাস্কিং হলো মনোযোগের সবচেয়ে বড় শত্রু। আধুনিক যুগে আমরা সবাই নিজেকে মাল্টিটাস্কার ভাবতে গর্ববোধ করি। আমরা ভাবি একসাথে ইমেল চেক করা, গান শোনা এবং কাজ করা, এটি আমাদের দক্ষতা বাড়ছে। কিন্তু মারিয়া কনিকোভা বলছেন, নিউরোসায়েন্স অনুযায়ী আমাদের মস্তিষ্ক একসাথে দুটি কাজ করতে পারে না। আমরা যা করি তা হলো র্যাপিড টাস্ক সুইচিং। আমরা খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে মন ঘোরাই, আর এই ঘন ঘন সুইচ করার ফলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, আমাদের আইকিউ কমে যায় এবং আমরা কোনো কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি না। ডক্টর ওয়াটসন ঠিক এই কাজটি করেন। তিনি সবকিছু একসাথে দেখতে চান, ফলে কিছুই ঠিকমতো দেখেন না। শার্লক হোমস হতে হলে আমাদের এই সিস্টেম 1 বা অটো পাইলট মোড বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে? এর উত্তর হল মোটিভেশন বা অনুপ্রেরণা। লক্ষ্য করলে দেখবেন শার্লক হোমস যখন কোনো কেস হাতে পান না, তখন তিনি অলস হয়ে শুয়ে থাকেন, বিরক্ত হন, এমনকি নেশাও করেন। তার মস্তিষ্ক অলস বসে থাকতে পারে না। কিন্তু যেই মুহূর্তে তিনি একটি নতুন কেস পান, তার পুরো শরীর ও মন জেগে ওঠে, কারণ তার একটি উদ্দেশ্য বা পারপাস তৈরি হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে পর্যবেক্ষণ করি না, কারণ আমরা ধরে নিই এটা তো আমি জানি, বা এটা তো রোজকার দৃশ্য, এখানে দেখার কি আছে। এই একঘেয়েমি আমাদের অন্ধ করে দেয়। শার্লক হোমস সবকিছুকে এমনভাবে দেখেন যেন তিনি সেটি প্রথমবার দেখছেন। তিনি প্রতিটি সাধারণ জিনিসের মধ্যেও কৌতূহল খুঁজে পান। তাই পর্যবেক্ষণ শক্তি বাড়ানোর প্রথম ধাপ হল কৌতূহলী হওয়া। যখনই কোনো মানুষের সাথে কথা বলবেন বা নতুন কোনো জায়গায় যাবেন, নিজেকে প্রশ্ন করুন, এখানে এমন কি আছে যা আমি আগে দেখিনি, অথবা এই মানুষটির জুতো বা হাতের নড়াচড়া আমাকে কি বলছে। শার্লক হোমস একবার বলেছিলেন, ডেটা ডেটা ডেটা, আই কান্ট মেক ব্রিক্স উইদাউট ক্লে। অর্থাৎ ইঁট ছাড়া যেমন দালান তৈরি করা যায় না, তেমনি তথ্য বা ডেটা ছাড়া কোনো রহস্য সমাধান করা যায় না। আর এই নিখুঁত ডেটা সংগ্রহ করার একমাত্র উপায় হল তীক্ষ্ণ পর্যবেক্ষণ। কিন্তু শুধু তথ্য বা ডেটা সংগ্রহ করলেই কি কাজ শেষ? না। একগাদা তথ্য থাকলেই আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না, যদি না আপনি সেগুলোকে সঠিকভাবে জোড়া লাগাতে পারেন। আর এই জোড়া লাগানোর জন্য লজিক বা যুক্তির চেয়েও শক্তিশালী একটি হাতিয়ারের প্রয়োজন হয়। সেই হাতিয়ারটির নাম হল কল্পনা শক্তি বা ইম্যাজিনেশন। অনেকে ভাবেন শার্লক হোমস কেবল লজিক ব্যবহার করেন, কিন্তু তার সাফল্যের আসল চাবিকাঠি হল তার অসীম কল্পনা শক্তি। কিভাবে কল্পনা শক্তি ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করা যায়, সেটিই আমরা জানব আমাদের আলোচনার পরবর্তী অংশে।
আমরা আগের অংশে জেনেছি যে শার্লক হোমস বলেছেন, আমি কাঁদা ছাড়া ইট বানাতে পারি না। এখানে কাঁদা হলো তথ্য বা ডেটা। কিন্তু শুধু ইট থাকলেই কি দালান তৈরি হয়ে যায়? না, সেই ইটগুলো কিভাবে সাজাতে হবে তার জন্য দরকার একটি ব্লুপ্রিন্ট বা নকশা। আর এখানেই প্রবেশ করে কল্পনা শক্তি বা ইম্যাজিনেশন। শার্লক হোমসকে নিয়ে আমাদের একটি বিশাল ভুল ধারণা আছে। আমরা তাকে মনে করি একজন কোল্ড লজিক মেশিন বা আবেগহীন যন্ত্রমানব, যে কেবল তথ্য আর সূত্র দিয়ে কাজ করে। কিন্তু মারিয়া কনিকোভা তার বইতে বলছেন এটি সম্পূর্ণ ভুল। শার্লক হোমস নিজেই বলেছেন, ইম্যাজিনেশন ইজ দ্য মাদার অফ ট্রুথ, অর্থাৎ সত্যের জননী হল কল্পনা। কিন্তু শার্লকের এই কল্পনা কোনো রূপকথার গল্প বানানোর কল্পনা নয়। তিনি একে বলেন দ্য সায়েন্টিফিক ইউজ অফ ইম্যাজিনেশন বা কল্পনার বৈজ্ঞানিক ব্যবহার। ধরুন আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে 10টি তথ্য বা ক্লু পেলেন, কিন্তু এই 10টি তথ্য 10টি আলাদা বিন্দু ছাড়া আর কিছুই নয়। এই বিন্দুগুলোকে সংযুক্ত করে একটি রেখা টানা এবং একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করার কাজটাই হল কল্পনা। ডাক্তার ওয়াটসন এবং শার্লক হোমসের পার্থক্যটা এখানেই। ওয়াটসন তথ্য দেখেন, কিন্তু তিনি সেই তথ্যের পেছনের গল্পটা কল্পনা করতে ভয় পান অথবা ভুল গল্প কল্পনা করেন। অন্যদিকে শার্লক হোমস তার ব্রেইন অ্যাটেক বা মস্তিষ্কের চিলেকোঠায় থাকা পুরনো জ্ঞানের সাথে নতুন তথ্যের সংমিশ্রণ ঘটান। একটি উদাহরণ দেওয়া যাক। একবার একটি হ্যাট বা টুপি দেখে শার্লক হোমস বলে দিলেন যে এই টুপির মালিকের সাথে তার স্ত্রীর সম্পর্ক ভালো নেই। ওয়াটসন তো অবাক, একটা টুপির সাথে স্ত্রীর সম্পর্কের কি যোগাযোগ? হোমস ব্যাখ্যা করলেন, টুপিটি বেশ দামি, কিন্তু অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, ধুলো জমে আছে। যে পুরুষ তার স্ত্রীর ভালোবাসায় শিখত, তার স্ত্রী সাধারণত স্বামীকে এমন অপরিচ্ছন্ন টুপি পরে বাইরে যেতে দেন না। এখানে হোমস কি করলেন? তিনি টুপি অপরিচ্ছন্ন এই ডেটাটিকে তার সামাজিক জ্ঞানের সাথে মিশিয়ে কল্পনার মাধ্যমে একটি দৃশ্য তৈরি করলেন। এটিই হলো কল্পনার শক্তি। কিন্তু সমস্যা হলো, আমাদের মস্তিষ্ক সবসময় সোজা পথে চিন্তা করতে চায়। আমরা যা দেখি তার সবচেয়ে সহজ ব্যাখ্যাটাই মেনে নিই। শার্লক হোমস এই অভ্যাস ভাঙার জন্য একটি দারুণ টেকনিক ব্যবহার করেন। তা হলো দূরত্ব বজায় রাখা বা ডিস্টেন্সিং। খেয়াল করেছেন কিনা জানি না, যখন কোনো কেসের তদন্ত খুব জটিল হয়ে যায় তখন শার্লক হোমস তদন্ত থামিয়ে দেন। তিনি হয়তো ভায়োলিন বাজাতে শুরু করেন, অথবা অপেরায় গান শুনতে যান, কিংবা ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করেন। ওয়াটসন তখন বিরক্ত হয়ে ভাবেন, কেস সমাধান না করে হোমস এসব কী করছে? কিন্তু হোমস আসলে তখন তার মস্তিষ্ককে সমস্যা থেকে একটু দূরে সরিয়ে নিচ্ছেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সাইকোলজিক্যাল ডিস্টেন্স। আমরা যখন কোনো সমস্যার খুব গভীরে ঢুকে যাই তখন আমরা টানেল ভিজনে আক্রান্ত হই, অর্থাৎ আমরা শুধু সামনেরটুকুই দেখি, আশপাশ দেখি না। মস্তিষ্ককে একটু বিশ্রাম দিলে বা অন্য কাজে ব্যস্ত রাখলে আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড সেই তথ্যের জট খুলে নতুন সমাধান বের করে আনে। আর্কিমিডিস যেমন বাথটাবে গোসল করার সময় তার বিখ্যাত সূত্র আবিষ্কার করেছিলেন, ঠিক তেমনি হোমস ভায়োলিন বাজাতে বাজাতে রহস্যের সমাধান পেয়ে যান। মারিয়া কনিকোভা আমাদের পরামর্শ দিচ্ছেন, যখনই আপনি কোনো কঠিন সমস্যায় আটকে যাবেন তখন জোর করে সেটা সমাধান করার চেষ্টা করবেন না। একটু হাঁটতে যান, অন্য কিছু করুন। আপনার মস্তিষ্কের চিলেকোঠাকে নিজের মতো করে তথ্যগুলো পুনরায় সাজানোর সুযোগ দিন। কল্পনা শক্তির আরেকটি বড় কাজ হল সম্ভাবনা যাচাই করা। শার্লক হোমসের সেই আইকনিক উক্তিটি মনে আছে? When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth. অর্থাৎ যখন আপনি অসম্ভবগুলোকে বাদ দিয়ে দেবেন তখন যা বাকি থাকবে তা যতই অবিশ্বাস্য মনে হোক না কেন সেটাই সত্য। এই উক্তিটি বলা সহজ, কিন্তু করা কঠিন। কারণ অসম্ভব আর অবিশ্বাস্যের পার্থক্য বুঝতে হলে আপনাকে অসীম কল্পনা শক্তির অধিকারী হতে হবে। সাধারণ মানুষ যা ভাবতেই পারে না, হোমস তা কল্পনা করতে পারেন বলেই তিনি অসম্ভবকে বাদ দিতে পারেন। তিনি নিজের মনের মধ্যে ক্রাইম সিনের বিভিন্ন অল্টারনেটিভ সিনারিও বা বিকল্প দৃশ্য তৈরি করেন। এটা না হলে ওটা হতে পারে, ওটা না হলে সেটা হতে পারে। এই সিমুলেশন চালানোর ক্ষমতাই তাকে মাস্টারমাইন্ড বানিয়েছে। আমরা পর্যবেক্ষণ করলাম, তথ্য সংগ্রহ করলাম এবং কল্পনার মাধ্যমে সেই তথ্যগুলোকে সাজিয়ে একটি সম্ভাব্য চিত্রও তৈরি করলাম। কিন্তু এখানেই কি শেষ? না, কারণ আমাদের কল্পনা ভুলও হতে পারে। আমাদের মস্তিষ্ক আমাদের সাথে প্রতারণা করতে পারে। তাই কল্পনার পর আমাদের দরকার সেই কল্পনাকে বাস্তবতার কষ্টিপাথরে যাচাই করা। আর এই ধাপটিই হল শার্লক হোমসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, দ্য সায়েন্স অফ ডিডাকশন বা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর বিজ্ঞান।
আমরা কিভাবে বুঝব আমাদের সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? কিভাবে আমরা নিজেদের বায়াস বা পক্ষপাতিত্ব থেকে মুক্ত থাকব? সেটিই জানব আমাদের ভিডিওর পরবর্তী এবং সবচেয়ে টেকনিক্যাল অংশে। এতক্ষণ আমরা মস্তিষ্ককে প্রস্তুত করেছি, তথ্য সংগ্রহ করেছি এবং কল্পনার মাধ্যমে একটি চিত্র দাঁড় করিয়েছি। এখন সময় এসেছে চূড়ান্ত কাজটি করার, সিদ্ধান্তে পৌঁছনো। শার্লক হোমস একে বলেন দ্য সায়েন্স অফ ডিডাকশন। কিন্তু মজার ব্যাপার হল, মারিয়া কনিকভা বলছেন শার্লক হোমস আসলে পুরোপুরি ডিডাকশন ব্যবহার করেন না। তিনি মূলত যা করেন তার নাম অ্যাবডাকশন। ঘাবড়াবেন না, এটা কিডন্যাপ করা নয়। লজিকের ভাষায় ডিডাকশন হল সাধারণ সত্য থেকে নির্দিষ্ট সিদ্ধান্তে আসা। যেমন সব মানুষ মরণশীল, রহিম একজন মানুষ, তাই রহিম মরণশীল। এটি শতভাগ নিশ্চিত। ইন্ডাকশন হল নির্দিষ্ট কিছু ঘটনা দেখে সাধারণ সত্যে পৌঁছনো। যেমন আমি যতগুলো কাক দেখেছি সব কালো, তাই পৃথিবীর সব কাক কালো। এটি ভুল হতে পারে। আর অ্যাবডাকশন হল পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সবচেয়ে যৌক্তিক বা সম্ভাব্য ব্যাখ্যাটি খুঁজে বের করা। শার্লক হোমস এটাই করেন। তিনি 100% নিশ্চিত হন না, কিন্তু তিনি সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছান। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো, আমরা সাধারণ মানুষ যখন কোনো সিদ্ধান্ত নিই, তখন আমরা লজিকের চেয়ে বেশি নির্ভর করি আমাদের বায়াস বা পক্ষপাতিত্বের ওপর। ডাক্তার ওয়াটসন এবং আমাদের সবচেয়ে বড় শত্রু হল কনফার্মেশন বায়াস। এটি হলো আমাদের মস্তিষ্কের এমন একটি প্রবণতা যা কেবল সেই তথ্যগুলোকেই গ্রহণ করে যা আমাদের বিশ্বাসকে সমর্থন করে, আর যা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায় তা আমরা ইগনোর করি বা বাতিল করে দিই। ধরুন, ওয়াটসন বিশ্বাস করেন যে চোরটি একজন গরিব লোক। এখন তিনি ক্রাইম সিনে গিয়ে কেবল সেই প্রমাণগুলোই খুঁজবেন যা নির্দেশ করে যে চোরটি গরিব। যদি সেখানে কোনো দামি পারফিউমের গন্ধ পাওয়া যায় যা ধনী ব্যক্তির ইঙ্গিত দেয়, ওয়াটসনের মস্তিষ্ক অবচেতনভাবেই সেটা এড়িয়ে যাবে। তিনি তার থিওরির সাথে মিল রেখে তথ্য সাজান। কিন্তু শার্লক হোমস করেন ঠিক উল্টোটা। তিনি বলেন, ইট ইজ আ ক্যাপিটাল মিস্টেক টু থিওরাইজ বিফোর ওয়ান হ্যাজ ডেটা। ইনসেন্সিবলি ওয়ান বিগিনস টু টুইস্ট ফ্যাক্টস টু স্যুট থিওরিজ ইনস্টেড অফ থিওরিজ টু স্যুট ফ্যাক্টস। তথ্য পাওয়ার আগে থিওরি বা তত্ত্ব দাঁড় করানো মস্ত বড় ভুল। এতে মানুষ নিজের অজান্তেই থিওরি অনুযায়ী তথ্যকে দুমড়ে মুচড়ে ফেলে, অথচ উচিত ছিল তথ্যের ওপর ভিত্তি করে থিওরি বানানো। একজন মাস্টারমাইন্ড হতে হলে আপনাকে নিজের থিওরিকে ভুল প্রমাণ করার চেষ্টা করতে হবে। শার্লক হোমস যখন কোনো সিদ্ধান্তে আসেন, তিনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি ভুল হতে পারি? আর কি কারণে এই ঘটনাটি ঘটতে পারে? আমরা প্রায়ই একটি গল্পের ফাঁদে পা দিই। মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহানেম্যানকে বলেন কোহিরেন্স বা সামঞ্জস্যতা। আমাদের মস্তিষ্ক এমন গল্প পছন্দ করে যা শুনতে ভালো শোনায় এবং যেখানে কোনো ফাঁক নেই। একটা গল্প যত বেশি বিশ্বাসযোগ্য মনে হয়, আমরা সেটাকে তত বেশি সত্য বলে ধরে নিই। কিন্তু সত্য সবসময় গোছানো হয় না, সত্য অনেক সময় এলোমেলো হয়। শার্লক হোমস সুন্দর গল্পের মোহে পড়েন না। তিনি জানেন একটিমাত্র বেমানান তথ্য পুরো সুন্দর গল্পটাকে মিথ্যে প্রমাণ করে দিতে পারে। শার্লক হোমসের ডিডাকশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভুল স্বীকার করা। অনেক সময় দেখা যায় হোমস তদন্তের মাঝপথে এসে ওয়াটসনকে বলেন, ওয়াটসন, আমি ভুল ছিলাম, আমাদের আবার শুরু থেকে ভাবতে হবে। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটি একজন ভালো চিন্তাবিদের লক্ষণ। আমরা যখন আমাদের ইগো বা অহংকারকে সিদ্ধান্তের সাথে জড়িয়ে ফেলি, তখন আমরা ভুল পথ থেকে ফিরতে পারি না। কিন্তু হোমস তার ব্রেইন অ্যাটিক বা চিলেকোঠাকে সবসময় নমনীয় রাখেন। নতুন প্রমাণ এলে তিনি পুরনো সিদ্ধান্ত ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করেন না। তাহলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর রেসিপিটা কি? 1. লজিক ব্যবহার করুন, ইমোশন নয়। সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দকে দূরে সরিয়ে রাখুন। 2. বায়াস সম্পর্কে সচেতন হন। নিজেকে প্রশ্ন করুন, আমি এই সিদ্ধান্তটি নিচ্ছি কারণ আমি এটা বিশ্বাস করতে চাই। 3. বিকল্প ভাবুন, সবসময় ভাবুন আর কি হতে পারে। 4. চ্যালেঞ্জ করুন, নিজের সিদ্ধান্তকে নিজেই ভুল প্রমাণ করার চেষ্টা করুন। কিন্তু এত সব লজিক, এত পর্যবেক্ষণ, এত ডিডাকশন সবকিছুই ব্যর্থ হতে পারে যদি আমাদের একটি জিনিসের অভাব থাকে। সেই জিনিসটি হল আত্মজ্ঞান বা সেলফ নলেজ। নিজেকে না জানলে, নিজের সীমাবদ্ধতা না বুঝলে আপনি কখনোই শার্লক হোমসের মতো চিন্তা করতে পারবেন না। শার্লক হোমস কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং কিভাবে আমরা আমাদের ভেতনের ওয়াটসনকে চিনে তাকে বশে আনতে পারি, সেটি হবে আমাদের ভিডিওর পরবর্তী এবং শেষ অধ্যায়ের আলোচনার বিষয়। পার্ট 6, নিজেকে জানা ও উপসংহার। শার্লক হোমসকে আমরা প্রায়ই একগুঁয়ে বা অহংকারী মনে করি, কিন্তু মারিয়া কনিকভা তার বইতে একটি চমৎকার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। শার্লক হোমস আসলে অত্যন্ত আত্মসচেতন একজন মানুষ। তিনি নিজের ক্ষমতা সম্পর্কে যেমন জানেন, তেমনি নিজের দুর্বলতা বা সীমাবদ্ধতা সম্পর্কেও পুরোপুরি ওয়াকিবহল। মাস্টারমাইন্ড হতে হলে আপনাকে জানতে হবে আপনি আসলে কে, আপনার মস্তিষ্কের চিলেকোঠায় কি আছে আর কি নেই।
আমাদের সাধারণ মানুষের একটি বড় সমস্যা হলো ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাস। আমরা যা জানি না তাও জানি বলে ভান করি, অথবা আমরা মনে করি আমরা অন্যদের চেয়ে বেশি স্মার্ট। এই অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের শেখার পথে বাধা দেয়। কিন্তু শার্লক হোমস কখনো নিজের জ্ঞানের পরিধি নিয়ে মিথ্যে বলেন না। তিনি জানেন তিনি কি জানেন আর তিনি কি জানেন না। আত্মজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবেগ নিয়ন্ত্রণ। শার্লক হোমস কখনোই হট কগনিশন বা উত্তপ্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নেন না। তিনি সবসময় কোল্ড কগনিশন বা ঠান্ডা মাথায় চিন্তা করেন। রাগ, ভয়, ঈর্ষা বা ভালোবাসা, এই আবেগগুলো আমাদের লজিক্যাল চিন্তাশক্তিকে ঘোলাটে করে দেয়। তার মানে কি শার্লক হোমসের কোনো আবেগ নেই? অবশ্যই আছে। তিনি রোবট নন, কিন্তু তিনি জানেন কখন ইমোশনকে সুইচের মতো অফ করে রাখতে হয়। তিনি যখন কোনো ক্রাইম সিনে যান, তখন তিনি ভিকটিমের জন্য দুঃখ প্রকাশ করে সময় নষ্ট করেন না, কারণ তিনি জানেন সেই দুঃখবোধ তাকে ন্যায় বিচার উদ্ধারে সাহায্য করবে না, বরং সত্য উদ্ধার করলেই ভিকটিম ন্যায় বিচার পাবে। একেই বলে প্রোডাক্টিভ ইমোশন। ডাক্তার ওয়াটসন এবং আমাদের সমস্যা হলো আমরা পরিস্থিতির শিকার হয়ে যাই। পরিবেশ আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু শার্লক হোমস পরিবেশকে নিয়ন্ত্রণ করেন। তিনি জানেন তার নিজের ট্রিগার পয়েন্টগুলো কী। তিনি জানেন কখন তার বিশ্রাম দরকার, কখন তার গান শোনা দরকার, আর কখন তার চুপ থাকা দরকার। মারিয়া কনিকোভা বইয়ের শেষ দিকে আমাদের একটি দারুণ পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন আমাদের সবার ভেতরেই একজন শার্লক হোমস এবং একজন ডাক্তার ওয়াটসন বাস করেন। আমাদের লক্ষ্য ডাক্তার ওয়াটসনকে মেরে ফেলা নয়। ওয়াটসন আমাদের মানবিক দিক, আমাদের আবেগ, আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা বিপদের সময় আমাদের বাঁচায়। আমাদের লক্ষ্য হলো এই দুই সত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা। আমাদের জানতে হবে কখন ওয়াটসনকে ড্রাইভিং সিটে বসাতে হবে আর কখন শার্লককে। উপসংহার ও অ্যাকশন প্ল্যান। এতক্ষণ আমরা অনেক ভারী ভারী থিওরি নিয়ে কথা বললাম। চলুন পুরো বিষয়টাকে একদম সহজ করে সামারাইজ করি। আপনি যদি আজ থেকেই আপনার মস্তিষ্ককে শার্লক হোমসের মতো করে গড়ে তুলতে চান, তাহলে এই 4টি ধাপ অনুসরণ করুন। 1. আপনার চিলে কোঠা পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় তথ্য, নেতিবাচক চিন্তা আর ফালতু কন্টেন্ট দিয়ে আপনার মস্তিষ্ক ভরাট করবেন না। তথ্যের দারোয়ান হন, যা দরকারি শুধু তাই মনে রাখুন। 2. থামুন এবং পর্যবেক্ষণ করুন। সারাদিন দৌগাবেন না, মাঝে মাঝে থামুন। আপনার ফোনটা পকেটে রেখে আশেপাশের পৃথিবীটাকে দেখুন। শুধু দেখা নয়, পর্যবেক্ষণ করুন। ছোট ছোট ডিটেল নোট করুন। 3. প্রশ্ন করুন এবং কল্পনা করুন। যা দেখছেন তাই বিশ্বাস করবেন না। প্রশ্ন করুন কেন এবং কিভাবে। তথ্যের বিন্দুগুলো জোড়া লাগিয়ে কল্পনার মাধ্যমে পুরো ছবিটা দেখার চেষ্টা করুন। 4. নিজেকে জানুন। নিজের ভুল স্বীকার করতে শিখুন। নিজের ইগো বা অহংকারকে সত্যের চেয়ে বড় হতে দেবেন না। এবং সবচেয়ে বড় কথা, ধৈর্য ধরুন। শার্লক হোমস একদিনে তৈরি হননি, এটি একটি দীর্ঘমেয়াদী চর্চা। শার্লক হোমস কোনো জাদুকর নন, তিনি আমাদেরই মতো রক্তমাংসের মানুষ, যিনি তার মস্তিষ্ককে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করার শিল্প আয়ত্ত করেছেন। মারিয়া কনিকোভার মাস্টারমাইন্ড বইটি আমাদের সেই আশাই দেখায়, চেষ্টা করলে আমরাও আমাদের ভেতরের ঘুমন্ত শার্লককে জাগিয়ে তুলতে পারি। ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট টাস্ক দিচ্ছি আপনাদের। আজ থেকে প্রতিদিন অন্তত 5 মিনিট সময় নিন। যখন আপনি কোনো কাজ করবেন না, কোনো ফোন ব্যবহার করবেন না, শুধু আপনার আশেপাশের পরিবেশের পর্যবেক্ষণ করবেন। সিঁড়ির ধাপ গুনবেন অথবা জানালার বাইরের গাছের পাতাগুলো দেখবেন। কে জানে, হয়তো এই ছোট্ট অভ্যাসটি আপনার জীবনকে বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে। আশা করি আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের চিন্তার জগৎকে কিছুটা হলেও নাড়া দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও তাদের ব্রেন অ্যাটিক গুছিয়ে নিতে পারে। আর এমন আরও ডিপ ডাইভ বুক সামারি পেতে বুক এক্সপ্লোরারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত থিঙ্ক লাইক শার্লক।